দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল, জুলাইয়ে পঞ্চায়েত ভোট প্রক্রিয়া শুরু 6 জুন। লোকসভা নির্বাচন শেষ হতে না হতে আরও একটি নির্বাচনের মুখোমুখি হচ্ছে রাজ্য। জুলাই মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন অনুষ্ঠিত হবে 8টি জেলা পরিষদ, প্রতিটি পঞ্চায়েত সমিতি ও 606টি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি নির্বাচনের জন্য। জুলাই মাসের শেষ সপ্তাহে নির্বাচন হলে জুন মাসের শেষ সপ্তাহে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকতে পারে প্রায় 1 মাস। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে লোকসভা নির্বাচনের আচরণবিধি বলবৎ হওয়ার কারণে স্বাভাবিকভাবে রাজ্যের সমস্ত উন্নয়নমূলক কাজ, বিশেষ করে শিক্ষিত বেকারদের নিয়োগ প্রক্রিয়া, নতুন নতুন প্রকল্প ঘোষণা ইত্যাদি যাবতীয় সমস্ত কিছুই মুখ থুবড়ে পড়েছে। ত্রিপুরার লোকসভা নির্বাচন শেষ হয়েছে গত 26শে এপ্রিল। তারপরেও রাজ্যের নির্বাচনী আচরণবিধি বলবৎ রয়েছে। 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর লোকসভা নির্বাচনের আচরণবিধি প্রত্যাহার হবে। তারপর রাজ্য সরকার স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম করার সুযোগ পাবে মাত্র 3 সপ্তাহ। তারপরই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে নির্বাচনী আচরণবিধির বেড়াজালে আটকে যাবে রাজ্য। যাই হোক, আমজনতার যতই অসুবিধা বা দুর্ভোগ হোক না কেন, গণতান্ত্রিক রীতিনীতি মেনে নির্দিষ্ট মেয়াদের মধ্যে নির্বাচন করা রাজ্য সরকারের সঠিক সিদ্ধান্ত। অবশেষে রাজ্য সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই রাজ্য নির্বাচন কমিশন রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। কমিশন পঞ্চায়েত নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নের কাজ আগামী 6 জুন থেকে শুরু করবে। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী 6 জুন ত্রিস্তর পঞ্চায়েত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ত্রিস্তর পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই দিন থেকেই খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হবে। তা চলবে আগামী 13 জুন পর্যন্ত। এরপর 14 জুন 18 জুনের মধ্যে দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 24 জুন। উল্লেখ্য, ত্রিস্তর পঞ্চায়েতে রয়েছে 8টি জেলা পরিষদ, 35টি পঞ্চায়েত সমিতি ও 606টি গ্রাম পঞ্চায়েত। বর্তমানে ত্রিস্তর পঞ্চায়েতে মেয়াদ শেষ হচ্ছে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি আইপিএফটি ত্রিপুরামতা জোট, অপরদিকে কংগ্রেস সিপিআইএম এর ইন্ডিয়া জোট থাকবে কিনা তা আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে। রাজ্যে 2টি লোকসভা আসনের নির্বাচনে যদি কোনো অপ্রত্যাশিত ফলাফল হয়, তবে রাজ্য রাজনীতিতে ভূকম্পনের ফলে এক অভূতপূর্ব রাজনৈতিক সমীকরণ হতে পারে। মূলত তার ভিত্তিতেই হবে পঞ্চায়েত নির্বাচনের মূল লড়াই। মোদি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না, দাবি রাহুলের। সরকার 30 লক্ষ কর্মসংস্থান দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ভোটের ফলাফল প্রকাশের আগেই বিস্ফোরক দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। তিনি দাবি করেছেন, 15 আগস্টের মধ্যে গোটা দেশে 30 লক্ষ কর্মসংস্থান বিভিন্ন সরকারি দফতরে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তিনি আরও দাবি করেছেন, আর 4-5 দিন অপেক্ষা করুন। প্রধানমন্ত্রী মোদি দেশের যুবাদের নজর ঘোরানোর চেষ্টা করবেন, কারণ তিনি বুঝতে পেরে গিয়েছেন বিজেপির হাতের বাইরে বেরিয়ে গিয়েছে ভোট। তিনি যে আর প্রধানমন্ত্রী হতে পারবেন না সেটা বুঝতে পেরে গিয়েছেন। সেই কারণে আগামী 4 থেকে 5 দিন ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন মোদি। রাহুল গান্ধী দাবি করেছেন, আগামী 4-5 দিন কোনো না কোনো নাটক করবেন মোদি, যাতে মানুষের নজর ঘোরানো যায়। কিন্তু কর্মসংস্থানের সংকট যে প্রধান ইস্যু, সেটা যেন ভুলে না যান যুবারা। 2 কোটি সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। তার জায়গায় তিনি নোট বাতিল করেছেন, জিএসটি চালু করেছেন, আদানিদের দাবিদারে পরিণত হয়েছেন। মোদি যে এবার আর সরকার গড়তে পারবেন না সেটা সুনিশ্চিত বলে দাবি করেছেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধী দাবি করেছেন, 4 জুন জোট সরকার করে তার 30 লক্ষ কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করবে। ভিডিও বার্তায় এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রসঙ্গ উল্লেখ্য, গতকাল প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন,
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন আর আদানি আম্বানিদের নাম করছেন না, অথচ গত 5 বছর ধরে শাহজাদার মুখে কেবল আদানি আম্বানিদের নাম শোনা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছেন, রাফালে ইস্যু ফিকে হতেই রাহুল গান্ধী আর আদানি আম্বানিদের নাম করছেন না। রাহুল গান্ধী হঠাৎ করে কেন আদানি আম্বানিদের নাম বলা বন্ধ করে দিয়েছেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত উল্লেখ্য, হঠাৎ করে আদানি আম্বানিদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করা কেন বন্ধ করে দিলেন রাহুল গান্ধী। প্রাথমিক নিয়োগ নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। হাইকোর্টের নিয়োগের নির্দেশ দিলেও সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা। খারিজ হয়ে গিয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশ। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। 2020 সালে 3929 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটি অভিযোগ উঠে। 2020 সালে 16,500 জনের প্যানেলে 3929 জনকে নতুন করে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সেই নির্দেশ খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ, যেহেতু 2020 সালের প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাই 2022 সালে চাকরি প্রার্থীদের এই প্যানেলের নিয়োগ আইনসম্মত নয়। পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় নির্ধারিত প্যানেলের সঙ্গে 2020 সালের 3929 শূন্যপদ যুক্ত হবে। এর ফলে প্যানেলের শূন্যপদের সংখ্যা বৃদ্ধি পাবে, চাকরি প্রার্থীদেরই সুবিধা হবে বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত। তবে পুরনো প্যানেলে নিয়োগ না হলেও পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন 2022 সালে 3929 শূন্যপদের জন্য আবেদনকারী চাকরি প্রার্থীরা। উল্লেখ্য, 2020 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেলে মোট শূন্যপদ ছিল 16,500টি। এর মধ্যে 3929টি পদ পূর্ণ হয়নি। এরপর কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। ওয়েটিং লিস্টে থাকা 3929 জনকে এই শূন্যপদে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চও এই 3929 জনকে চাকরি দেওয়ার নির্দেশের সপক্ষেই রায় দিয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সংসদ ও কয়েকজন চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তারপরে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গ্রামীণ বাজারগুলিতেও পণ্যের দাম আকাশ ছোঁয়া, নেই নিয়ন্ত্রণ। সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রান্তে গ্রামীণ বাজারগুলিতে সাধারণ মানুষের দৈনিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একেবারে অসহায় সাধারণ পরিবারের ক্রেতারা, যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের অবস্থা অত্যন্ত করুণ। এদিকে বৃহস্পতিবার কাঠালিয়া ব্লকের অন্তর্গত যতগুলি বাণিজ্যিক এলাকা রয়েছে তার মধ্যে অন্যতম বাজার কাঠালিয়া। সেখানে ব্লক এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা আসেন পসরা সাজিয়ে বসে বিক্রির জন্য। কিন্তু দেখা গিয়েছে, একদিকে জিনিসপত্রের দাম যেমন বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে ক্রেতা সাধারণের সংখ্যাও অনেকটাই কমে গিয়েছে হাটবারেও। ক্রেতাদের অভিযোগ, সমস্ত জিনিসপত্রের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, একেবারে ওষুধ থেকে শুরু করে সবজি অবধি। কিন্তু বাড়তি টাকা কোথায় পাবো? এমনিতে নেই রুটি রোজগার, তারপরে জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। এক শ্রেণীর মানুষ একেবারে অসহায় হয়ে গেছেন, নির্বিকার প্রশাসন। অপরদিকে ছোটখাটো ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারি হারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে মালিক পক্ষ। এতে করে আমাদের খুচরা বিক্রি করতে হলে প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি মূল্য দিতে হচ্ছে ক্রেতাদের কাছ থেকে। এতে করে ক্রেতা সাধারণ কমে যাচ্ছে, আর যারাও দোকানে মালপত্রের জন্য আসে তাদের সাথে তর্ক বিতর্ক হয়ে যায়। এই অবস্থা চলছে এখন গ্রামীণ বাণিজ্যিক এলাকাগুলিতে। এছাড়া ব্লকের এলাকার জনজাতি অধ্যুষিত বাজারগুলিতে জিনিসপত্রের দাম আরও বেশি, যেমন মনাই পাথর, কালীঘোলা, থলিবাড়ি ও জগৎরামপুর। এই সমস্ত এডিসি ভিলেজ এলাকার গ্রামীণ বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক দাম নেওয়া হচ্ছে ক্রেতা সাধারণের কাছ থেকে। কাঠালিয়া বাণিজ্যিক এলাকার সবজি ব্যবসায়ী স্বপন দেবনাথ, প্রসেনজিৎ পাল, দক্ষিণ মহেশপুর এই দুজনের বাড়ি। সামান্য ব্যবসা করে 5 থেকে 6 জনের পরিবার চালানো তাদের পক্ষে অত্যন্ত কষ্টকর এখন। কারণ একটাই, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় বিক্রি হচ্ছে কম।
এতে করে একদিকে পরিবার চালাতে হিমশিম খাচ্ছে, অপরদিকে মহাজনের টাকা পরিশোধ করতে কষ্ট হচ্ছে। সাধারণ মানুষের, খেটে খাওয়া ব্যক্তি